প্রথমে জানাবো অবৈধ বাংলাদেশিদের জন্য আটক কেন্দ্র করেছে ভারত। এরপর জানাবো ভারতীয় মিডিয়ার তথ্য বিভ্রান্তিকর, অতিরঞ্জিত, প্রেস উইন ফ্যাক্ট চেক। জানাবো দলীয় স্বার্থে এমন কোনো অন্যায় নেই যা করেনি পুলিশ, বলেছেন আইজিপি। জানাবো বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন। সর্বশেষ জানাবো আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে, বলেছেন নবিউল্লাহ নবী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অবৈধ বাংলাদেশিদের জন্য ভারত ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করা হবে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। শুক্রবার 21 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যা ভারতীয় বার্তা সংস্থা ANI। প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের আটক রাখার জন্য মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করা হবে, কারণ তাদের সরাসরি কারাগারে রাখা যাবে না। দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, সম্প্রতি আমরা দেখেছি অনেক মাদকের মামলায় অনেকে অবৈধ প্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেপ্তার হচ্ছেন। তারা সকলেই বিদেশি নাগরিক এবং তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না, তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়। তাই বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে। সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না, তাই আমরা BMCর কাছে অন্য জমি চেয়েছি যেন মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায়। এর আগে থানা পুলিশের মানব পাচার বিরোধী সেল রাজ্যটির কল্যাণে অবৈধভাবে ব্যবসাকারী এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করে বলে কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন। হিন্দুদের ওপর সহিংসতা বিষয়ে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনগুলো বিভ্রান্তকর ও অতিরঞ্জিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং ফ্যাক্ট চেক। শনিবার 21 ডিসেম্বর প্রধান উপদেষ্টা প্রেস উইং ফ্যাক্ট এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে, আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যমে আজ জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে 2022 সালে 47টি, 2023 সালে 302টি এবং 2024 সালে 2200টি সহিংসতার ঘটনা ঘটেছে। তথ্যটি বিভ্রান্তকর এবং অতিরঞ্জিত। স্বাধীন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ঘটনার সংখ্যা 138টি, যাতে 368 বাড়িঘরে হামলার হয়েছে এবং 82 জন আহত হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিটি ঘটনা তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 4 আগস্ট থেকে 10 ডিসেম্বরের মধ্যে অন্তত 97টি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে এ পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগে 75 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার বেশিরভাগই 5 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে ঘটেছে, যখন দেশে কোনো সরকার ছিল না। এসব হামলার বেশিরভাগই রয়েছে রাজনৈতিক কারণে। এ ধরনের অপরাধ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা প্রেস উইং ফ্যাক্ট চেকের বিজ্ঞপ্তিতে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের ওপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল। বিগত 15 বছরে এমন কোনো অন্যায় কাজ নাই যা পুলিশকে দিয়ে করানো হয়নি। সেজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত। শনিবার 21 ডিসেম্বর দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশ প্রধান বলেন, পুলিশকে রিফর্ম করতে কাজ করছে সংস্কার কমিশন। কমিশনে শিক্ষক, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ও সংশ্লিষ্ট অনেকেই আছেন। তারা সরকারকে সংস্কারের বিষয়ে সুপারিশ করবে। 5 আগস্ট সারা দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি থেকে প্রায় 6,000 অস্ত্র লুট হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, এখন পর্যন্ত 1,500 অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। মাটি খুঁড়ে অস্ত্র বের করা কঠিন, তাই খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে সমাজের সকল নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন আইজিপি। মতবিনিময় সভায় পুলিশ প্রধান আরও বলেন, গণঅভ্যুত্থানে নিহতদের ঘটনায় দেশজুড়ে ভুয়া মামলা হচ্ছে। এতে নিরীহ মানুষের আসামি করে চাঁদাবাজি করা হচ্ছে। তবে তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে যেন নিরপরাধ মানুষদের গ্রেপ্তার না করা হয়। নিরীহ মানুষেরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সঠিকভাবে তদন্ত করবে পুলিশ বলেও জানান পুলিশ প্রধান বাহরুল আলম। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সিলেট বিভাগের পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার রেজাউল করিম। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এতে অংশ নেন।
বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। দুই দেশের মধ্যে বন্দি বিনিময় কার্যক্রম এবং আটকদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসম্মুখে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদনটির রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দী এখনও ভারতের জেলে থাকতে পারে। কমিশন জানায়, আমরা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি যেন তারা ভারতে এখনও বন্দী অবস্থায় থাকতে পারে এমন যে কোনো বাংলাদেশি নাগরিককে খুঁজে বের করতে সাধ্যমতো চেষ্টা করে। বাংলাদেশের সীমানার বাইরে এই বিষয়টি তদন্ত করা কমিশনের এখতিয়ার বহির্ভূত কাজ। প্রতিবেদনে উল্লেখিত দুটি বহুল আলোচিত ঘটনা গুমের ওই কার্যক্রম কীভাবে পরিচালিত হয়েছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে। ঘটনা দুটির একটি হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহৃত হয়ে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুখর রঞ্জন বালির ঘটনা এবং অপরটি হলো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা। এসব ঘটনার পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরী জানান, তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত, যেখানে বলা হচ্ছিল ওকে কখন ধরা হয়েছে, কোনো তথ্য দিয়েছে কি, এখনও কি জিজ্ঞাসাবাদ হয়েছে ইত্যাদি। কমিশন জানায়, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা বাংলাদেশ ভারত বন্দি বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীকে উদাহরণ হিসেবে তুলে ধরে। 2015 সালে উত্তরায় লুকিয়ে থাকা অবস্থায় আটক হওয়ার পর তিনি জানান, তাকে একটি পরিত্যক্ত সেলে আটক রাখা হয়েছিল, যেখানে মেঝেতে একটি গর্ত ছিল যা টয়লেট হিসেবে ব্যবহৃত হতো। তাকে দেওয়া কলমবতীতে টিএফআই অক্ষরগুলো লেখা ছিল, যা টাস্ক ফোর্স ফর ইন্টারগোশন এর ইঙ্গিত বহন করে। তারা জানায়, ওই সময় একমাত্র সক্রিয় টিএফআই কেন্দ্রটি ছিল র্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে, যা র্যাব সদর দপ্তরের অধীনে পরিচালিত হলেও এটি ঢাকার উত্তরায় র্যাব 1 ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি প্রাচীর ঘেরা স্থাপনার ভিতরে ছিল। দেশের শিক্ষা ব্যবস্থাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী বলেছেন, জাতিকে মেধাশূন্য করতে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, শিক্ষার পরিবেশ নষ্ট ও নৈরাজ্যসহ এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি। তাদের কারণে মেধাবীরা বিদেশমুখী হয়েছে। শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে ও মেধাবী জাতি গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। শনিবার 21 ডিসেম্বর রাজধানীর ডেমরা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নবিউল্লাহ নবী বলেন, শিক্ষাঙ্গনে নজিরবিহীন দলীয়করণ, নিয়োগ বাণিজ্য, অটোপাস, অর্থ কেলেঙ্কারি ও প্রশ্ন ফাঁসের মতো অপকর্ম দেশের শিক্ষা ব্যবস্থাকে গভীর সংকটের মুখে ফেলে দিয়েছে। আমরা এই দুরবস্থা কাটিয়ে ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষার পরিবেশ ও শিক্ষা ব্যবস্থা উপহার দিতে চাই। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যেন শিক্ষাঙ্গনে বিগত ফ্যাসিস্ট সরকারের সেই নৈরাজ্য আর ফিরে না আসে। অধ্যক্ষ মোহাম্মদ নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ। আরও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল ও সদস্য জয়নাল আবেদিন রতন প্রমুখ।